ময়মনসিংহে বিশ্ববিদ্যালয়ের ছাত্র গোপনে বিয়ে করায় পরিকল্পিতভাবে হত্যা প্রাণ গেছে সৌরভের। আমার ছেলেরে মারছে, ভালোবাসছে, বিয়ে করছে, আমার মায়ের বুক খালি করছে। ও যদি ধরা পড়ে, আমি চাই ওর ক্রস ফায়ারে মৃত্যু। ও একান্ত একটা ভালো ছেলে, হ্যাঁ, এভাবে ওকে নৃশংসতাভাবে হত্যা করা হবে এটা আমরা কখনোই কল্পনা করতে পারি না। পৃথিবীতে যতগুলো হালাল সম্পর্ক আছে এর মধ্যে বিয়ে একটি অন্যতম সম্পর্ক। আর বিয়ে করার মাধ্যমেই মানুষের জীবনে শুরু হয় এক নতুন জীবনের অধ্যায়। কিন্তু আমি যদি বলি এই বিয়ে করাই ছিল কারো জীবনের শেষ অধ্যায়, কারণ বিয়ের জন্যই কাউকে দিতে হয়েছিল তার নিজের জীবন। আর ঠিক এমন ঘটনাই ঘটে ময়মনসিংহের ছেলে সৌরভের সাথে। তো কি অবস্থা সবার? মাই নেম ইজ রাসেলিয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ কেস স্টাডি ভিডিও। 2 জুন 2024, ঘড়িতে তখন সকাল 8টা। ময়মনসিংহের মুক্তাগাছা সড়ক কোতোয়ালি থানার শেষ সীমানার সুতিয়া নদীর উপর মনতলা ব্রিজের নিচে দাঁড়িয়ে আছে কয়েকশো মানুষ। আর ব্রিজের চারপাশে মোতায়েন করা হয়েছে পুলিশ, কারণ মনতলা ব্রিজের নিচে পাওয়া গেছে একটি রহস্যময় কালো লাগেজ, যার ভিতর থেকে পুলিশ উদ্ধার করে খণ্ডিত মরদেহ। একজন যুবককে 4 টুকরো করে কেটে রাখা হয়েছে ওই লাগেজে। এছাড়াও লাগেজে একটি শপিং ব্যাগে খণ্ডিত মাথা, জানালার পর্দা, কাঁথা, টেপ ও গ্লাভস পাওয়া যায়। পুলিশ লাশটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠিয়ে দেয়। লাশটির পরিচয় শনাক্ত করার জন্য তারা হাতের আঙুলের ছাপ নিতে গেলে দেখতে পায় হাতের আঙুলগুলো খুঁচিয়ে খুঁচিয়ে থেতলিয়ে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল, যাতে কোনোভাবেই লাশটির পরিচয় শনাক্ত না করা যায়। আমরা লাশের পরিচয় শনাক্ত করতে গিয়ে দেখি ফিঙ্গারপ্রিন্টের আঙ্গুলের মাঝখানে, তবে আঙ্গুলের মাথাতে বিভিন্ন চাকু দ্বারা খোঁচাকাছি করার বিভিন্ন বিষয় পরিলক্ষিত হয়। এটার উদ্দেশ্য হলো যাতে এই ভিকটিমের পরিচয় কখনোই শনাক্ত না হয়, তার জন্যই এই পরিকল্পনা মাফিক এই কাজটা করা। ওই সময়ে পুলিশ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম, বিভিন্ন ওয়েবসাইটে লাশটির উদ্ধার সম্পর্কে পোস্ট করে। যেহেতু লাশটির হাতের আঙুলের চামড়া ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল, তাই কোনোভাবেই তার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তার এনআইডি কার্ডের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা যাচ্ছিল না। ওই সময় পুলিশের নজর যায় লাশটি উদ্ধার করার সময় ওই কালো লাগেজ ও শপিং ব্যাগটার দিকে। কালো লাগেজটি দেখে তাদের মনে হচ্ছিল এইটা নতুন কেনা একটি লাগেজ। এরপরে পুলিশ যখন লাগেজ রেখে শপিং ব্যাগের দিকে তাকায়, তখন তারা শপিং ব্যাগের গায়ে ঠিকানায় লেখা দেখতে পায় গাঙ্গিনাপাড়, ময়মনসিংহ। তখন পুলিশ এইটা বুঝে ফেলে যে এই লাশটা আসলে ময়মনসিংহের গাঙ্গিনাপাড়ের আশেপাশে কারো হতে পারে। একটা শপিং ব্যাগ ছিল, শপিং ব্যাগের ভিতরে দোকানের নাম এবং গাঙ্গিনাপাড় লেখা। তো যখন গাঙ্গিনাপাড় লেখা দেখলাম, যেটার মধ্যে মাথা ছিল যে শপিং ব্যাগে, তো ধারণা করলাম যে গাঙ্গিনাপাড় তো ময়মনসিংহের ভিতরে, তাহলে ঘটনাটা ময়মনসিংহ শহরের ঘটনা। আর যেহেতু গাঙ্গিনাপাড় মার্কেটে লাগেজের দোকানগুলো খুব অল্প ছিল, তাই পুলিশ সেইখানে গিয়ে প্রত্যেকটা লাগেজের দোকানে গিয়ে এই লাগেজের ব্যাপারে খোঁজ খবর নেওয়া শুরু করে। লাস্ট 2-1 দিনে ওই মার্কেটের যেসব দোকান থেকে লাগেজ সেল করা হয়েছিল, পুলিশ ওই সব দোকানের সব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। আর এর মাঝেই ওই মার্কেটে থাকা এক দোকানদার পুলিশকে জানায় গতকাল রাত আনুমানিক 8:30টার দিকে তার দোকানে 2 জন লোক আসে লাগেজ কেনার জন্য। তারা 2 জন অনেক তাড়াহুড়ো করছিল লাগেজ কেনার সময়, এবং তারা দোকানদারকে এইটাও বলে আপনার দোকানে সবচেয়ে কম বাজেটের লাগেজটি আমাদের দেখান। ওই সময় ওই মার্কেটের দোকানদার তাদের 2900 টাকা দামের একটি কালো লাগেজ দেখায়, আর তারা সাথে সাথেই কোনো দামাদামি ছাড়াই ওই লাগেজটি কিনে নেয়। সেই সময় তারা এতটা তাড়াহুড়ো করছিল যে ব্যাগ কেনার পর তাদের ভাউচার পর্যন্ত সাথে নিয়ে যাওয়ার সময় হয়নি। লাগেজের দোকানদারের মুখ থেকে এই সব শোনার পর পুলিশের সন্দেহ ওই 2 জনের প্রতি আরও বেড়ে যায়, কারণ ঘটনাস্থলে পাওয়া ব্যাগটির রঙও ছিল কালো রঙের। আর শপিং ব্যাগের গায়ে লেখা মার্কেটের নামের সাথেও এই মার্কেটের মিল ছিল। তাই পুলিশ ওই দোকানের সিসিটিভি ফুটেজ কালেক্ট করে সাথে নিয়ে আসে। আর এইদিকে পুলিশ যেহেতু খণ্ডিত মরদেহ পাওয়া গেছে এইটা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট দিয়েছিল, তাই সেদিন ময়মনসিংহের কোতোয়ালি থানায় একটি পরিবার আসে তাদের ছেলের নিখোঁজের ব্যাপারে খোঁজ দিতে। পুলিশ যখন তাদের খণ্ডিত মরদেহটি দেখায়, তারা সাথে সাথেই চিনে ফেলে এইটা আর কেউ ছিল না, এইটা ছিল তাদের সন্তান সৌরভ। ওই পরিবার ওই সময়ে তাদের সন্তানের খণ্ডিত মরদেহ দেখে কান্নায়
ভেঙে পড়ে। এখন তোমার মনে প্রশ্ন আসতেই পারে যে কে এই সৌরভ, আর কেনই বা তাকে এত নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। সৌরভ, যার পুরো নাম ছিল ওমর ফারুক সৌরভ, বয়স 23 বছর। সৌরভের গ্রামের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার তারাটি গ্রামে। তার বাবার নাম ইউসুফ আলী, তিনি চাকরি করেন ডাক বিভাগে, যার ফলে সৌরভের পরিবার স্থায়ীভাবে ঢাকার মতিঝিলে বসবাস করত। সৌরভের মায়ের নাম মাহমুদা আক্তার, তিনি পেশায় একজন গৃহিণী। সৌরভরা ছিল এক ভাই এক বোন। সৌরভ গুলশানের বেসরকারি প্রেসিডেন্টস বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। এখন তোমার মনে প্রশ্ন আসতেই পারে, যদি সৌরভ ঢাকায় বসবাস করে তাহলে সৌরভের লাশ কিভাবে ময়মনসিংহে গেল, আর কে বা কারা তাকে এত নৃশংসভাবে হত্যা করে 4 টুকরো করে নদীতে ফেলে গেল। এরপরে পুলিশ যখন ওই লাগেজের দোকানে থাকা সিসিটিভি ফুটেজের ওই দুজন ব্যক্তিকে সৌরভের মা বাবাকে দেখায় এবং তাদের জিজ্ঞেস করে তারা এই দুজন ব্যক্তিকে চেনে কিনা, সৌরভের মা বাবা যখন সিসিটিভি ফুটেজের ওই দুজন ব্যক্তিকে দেখে তখন তারা অবাক হয়ে যায়, কারণ ওই দুজন ব্যক্তি আর কেউ ছিল না, ওই দুজন ব্যক্তি ছিল সৌরভের চাচা এবং সৌরভের চাচার শ্যালক। এখন প্রশ্ন আসতেই পারে যে ওই দিন সৌরভের চাচা এবং সৌরভের চাচার শ্যালক ওই দোকানে কেন গিয়েছিল, আর কেন তারা লাগেজ কিনেছিল? এই সব প্রশ্নের উত্তর জানার জন্য আমাদের যেতে হবে এই ঘটনার একটু পিছনের দিকে। আমার বিয়ের দেনমোহর কত হওয়া উচিত? দেনমোহর হচ্ছে তুই যত চাস, কিন্তু কাবিন হবে কম। সেটা ঠিক আছে, মানলাম। তারপর আমার বাসায় যে টাইপ ঝামেলা হবে এগুলা কে সহ্য করবে? সৌরভ। 12ই মে 2024 দিনটা ছিল সৌরভ ও ইভার জন্য একটা স্পেশাল ডে, কারণ এই দিনে তারা দুজন পা দেয় এক নতুন সম্পর্কে। সৌরভ ইভাকে নিয়ে ঢাকায় তার বন্ধুর ফ্ল্যাটে যায় এবং সেখানে তারা কাজী ডেকে ছোট পরিসরে ইসলামিক ও রাষ্ট্রীয়ভাবে বিবাহ সম্পন্ন করে। ওই প্রহরটা ছিল সৌরভ ও ইভার জন্য অত্যন্ত আনন্দের, কিন্তু ওই যে কথায় আছে, যেখানে বেশি সুখ সেইখানেই বেশি দুঃখ। তাই সৌরভ ও ইভার এই সুখ বেশি দিন টেকে না। ওই দিন বিবাহ সম্পন্ন করার পর সৌরভ ও ইভা তারা নিজ নিজ বাসায় চলে যায়। এরপরে তারা দুজন তাদের পরিবারকে জানিয়ে দেয় তারা ঢাকার একটি ফ্ল্যাটে একে অপরকে বিবাহ করেছে। বাসায় বিয়ের কথা জানানোর পর যদিও সৌরভের পরিবার বিষয়টা মেনে নেয়, কিন্তু ইভার পরিবার কোনোভাবেই বিষয়টা মেনে নিতে পারছিল না। ওই সময়ে ইভার বাবা সৌরভের বাবাকে বারবার ফোন দিয়ে হুমকি ধামকি দিতে থাকে সৌরভ যেন ইভাকে ডিভোর্স দেয়, কিন্তু সৌরভ মাথা নোয়াবার ছেলে ছিল না। আজকে থেকে তোর সময়, ছেলের সময় ইন্টারভিউতে কথা দিলাম, যে কোনো সময় তোর ছেলে মেরে পাবো। আচ্ছা বাড়ি এখন থেকে সময় এবং ডেট তুই আমি ঠিক করবা, বুঝছো? সময় স্টার্ট হয়ে গেছে। এখন তোমার মনে প্রশ্ন আসতেই পারে, যদি ইভা সৌরভ একে অপরকে বিয়ে করে তাহলে ইভার বাবা সৌরভকে ফোন না দিয়ে সৌরভের বাবাকে কেন ফোন করলো? কারণ ইভার বাবা ও সৌরভের বাবা ছিল আপন দুই ভাই এবং ইভা ও সৌরভ ছিল আপন চাচাতো ভাই বোন। ইভার পুরো নাম ছিল ইশরাত জাহান ইভা। তারও গ্রামের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার তারাটি গ্রামে। আর সৌরভের মতো ইভারাও ছিল এক ভাই এক বোন। ইভার বাবার নাম ইলিয়াস আলী, তিনি পেশায় একজন রিটার্ন আর্মি অফিসার। এছাড়াও তিনি তারাটি গ্রামের একটি মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ছিলেন। সৌরভ ও ইভা একে অপরকে পছন্দ করত। তারা প্রায় 5 বছর যাবৎ রিলেশনশিপে ছিল। এক পর্যায়ে গিয়ে সৌরভ ও ইভা সিদ্ধান্ত নেয় যে তারা এই সম্পর্কটাকে বিবাহের রূপ দেবে। তাই 12ই মে সৌরভ ঢাকায় তার বন্ধুর ফ্ল্যাটে ইভাকে বিয়ে করে। আর এই বিয়েই যেন সৌরভের জীবনের কাল হয়ে দাঁড়ায়। সৌরভ বুঝতেই পারে না যে এই বিয়েটাই হবে তার মৃত্যুর একমাত্র কারণ এই বিয়ের কথা যখন ইভার পরিবারের লোকজন জানতে পারে তখন তারা এই বিয়ের 4 দিনের মাথায় মানে 16ই মে 2024 ইভাকে কানাডায় পাঠায়। এখন তোমার মনে প্রশ্ন আসতেই পারে, বিয়ের মাত্র 4 দিনের মাথায় কিভাবে ইভার বাবা ইভাকে কানাডায় দিয়ে পাঠায়, আর কেনই বা দিয়ে পাঠায়? আর এইখানেই আসে এই গল্পের এক নতুন টুইস্ট। ইভা ও সৌরভের বিবাহর 3 বছর আগে ইভার আব্রাহাম নামে একজন কানাডা প্রবাসীর সাথে বিয়ে হয়। এই জায়গায় একটা কারেকশন আছে। আমি কিছু নিউজে দেখলাম যে আব্রাহাম কানাডায় গেছে পড়াশোনা করার জন্য, আবার কিছু নিউজে লেখা আছে সে প্রবাসী।
ওই সময় ইভা 10ম শ্রেণীতে পড়ালেখা করত। ইভা আর আব্রাহামের যে বিবাহ হয়েছিল এই কথা সৌরভ কখনো জানতে পারেনি, কারণ ইভার বাবা ইভাকে আব্রাহামের সাথে কর্মাকাবিন করে রাখেন। আর যেহেতু ওই সময়ে ইভা 10ম শ্রেণীতে পড়াশোনা করত আর ইভার বয়সও ওই সময় 18 বছর হয়নি, তাই তারা রাষ্ট্রীয়ভাবে ইভার বিবাহ সম্পন্ন করতে পারেনি। আর ঠিক এরই অপরদিকে ইভা যখন বিয়ের 4 দিনের মাথায় কানাডায় চলে যায়, সৌরভ তখন ইভার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু সৌরভ কোনোভাবেই ইভার সাথে কন্ট্যাক্ট করতে পারছিল না। এবং এর কিছুদিন পর সৌরভ এক পর্যায়ে গিয়ে জানতে পারে যে ইভা বিয়ের 4 দিনের মাথায় কানাডায় চলে গেছে। ইভার এমন হঠাৎ করেই কানাডা যাওয়ার কথা শুনে সৌরভ রীতিমতো অবাক হয়ে যায় এবং সে অনেকটা ভেঙে পড়ে। এরপরে সৌরভ ইভার কানাডা যাওয়ার বিষয়টা নিয়ে আশেপাশের মানুষদের কাছ থেকে খোঁজখবর নিতে থাকে। তখন সে জানতে পারে তার সাথে বিয়ের আরও 3 বছর আগে আব্রাহাম নামে একজন কানাডা প্রবাসীর সাথে ইভার বিবাহ হয়েছিল। এই খবরটা যেন সৌরভ কোনোভাবেই মেনে নিতে পারছিল না, তাই সে সোজা আব্রাহামের গ্রামের বাড়িতে চলে যায় এই খবরটার সত্যতা খুঁজে বের করার জন্য। সে আব্রাহামের পরিবারের সাথে গিয়ে কথা বলে এবং কথা বলে গিয়ে জানতে পারে যে ঘটনাটা একদম সত্য। সৌরভ ওই সময়ে 12ই মে ইভা ও তার বিয়ের ছবি ও তাদের বিয়ের কাগজ আব্রাহামের পরিবারকে দেখিয়ে আসে। এইদিকে সৌরভ আব্রাহামের বাসা থেকে চলে আসার কিছুক্ষণ পর আব্রাহামের বাড়ির লোকজন ইভার বাবাকে ফোন দিয়ে সবকিছু জানায়। এতে ইভার বাবা সৌরভের উপর অনেক ক্ষিপ্ত হয়ে ওঠে। 1 জুন 2024 এইবার ইভার বাবা তার ছেলে মৃদুলকে দিয়ে সৌরভকে ফোন করায়। তিনি জানান আজকে যেন সৌরভ গোয়ালকান্দিতে তার চাচার বাসায় আসেন, তিনি তাদের বিষয়টা নিয়ে কথা বলতে চান। এই খবরটা শুনেই যেন সৌরভ অনেক খুশি হয়ে যায়। বিয়ের পর এই প্রথম তার চাচা নিজ থেকে তাকে ফোন করে তাদের বাসায় তাকে ডেকেছে। সৌরভ অনেক আনন্দের সাথে এক কথাতেই রাজি হয়ে যায় তাদের বাসায় যাওয়ার জন্য। সেই সময় সৌরভ তার বাসায় ছিল। সৌরভ যদি তার পরিবারের লোকজনকে বলে সে গোয়ালকান্দিতে তার চাচার বাসায় যাচ্ছে, সৌরভের মা বাবা তাকে কখনোই সেখানে যেতে দেবে না। তাই সে দুপুর 12টায় একটা ব্যাগ নিয়ে কোচিংয়ে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। একটা নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরও যখন সৌরভ বাসায় ফেরে না, তখন সৌরভের মা সৌরভকে ফোন দেয়। নম্বরে কল দিয়েছেন, নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। বারবার ফোন দেওয়ার পরও সৌরভের ফোন বন্ধ দেখায়। এইবার সৌরভের মা চিন্তায় পড়ে যায়। সে চিন্তিত হয়ে তার মেয়েকে ফোন করে যে সৌরভকে সে বারবার ফোন করছে কিন্তু সৌরভের ফোন বন্ধ দেখাচ্ছে। তখন তার মেয়ে তার মাকে বলে সৌরভের সাথে তার রাস্তায় কথা হয়েছে আর সৌরভের আজকে বাসায় আসতে একটু দেরি হবে। মেয়ের মুখে যখন এই কথাটা শোনে তখন সৌরভের মা একটা স্বস্তির নিঃশ্বাস নেয়, কিন্তু তবুও মায়ের মন সবসময়ই ডাকে। আগে থেকেই যেন টের পাচ্ছিল যে আজকে কিছু একটা হতে চলছে। ঠিক এরই অপরদিকে সৌরভ গোয়ালকান্দিতে তার চাচার বাসায় পৌঁছানোর পর তাদের সাথে সৌরভের কিছু কথা কাটাকাটি হতে থাকে। কথা কাটাকাটির এক পর্যায়ে গিয়ে সৌরভের চাচার শালক আহদুজ্জামান ফারুক সৌরভের মাথায় একটা ছুরি দিয়ে আঘাত করে। এতে সৌরভ সাথে সাথে ওইখানেই মারা যায়। এরপরে সৌরভের লাশ বাথরুমে ফেলে রাখা হয়। চাপাতি দিয়ে তার দেহ থেকে মাথা আলাদা করা হয় এবং তার সম্পূর্ণ দেহ 4টি টুকরা করা হয়। পুলিশ যেন কোনোভাবেই সৌরভের পরিচয় শনাক্ত না করতে পারে, তাই সৌরভের চাচা এবং তার চাচার শালক সৌরভের হাতের আঙ্গুল খুঁচিয়ে খুঁচিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে থেতলিয়ে দেয়। সৌরভের লাশটি গুম করার জন্য সৌরভের চাচা এবং তার শালক ময়মনসিংহের গাঙ্গিনাপাড় মার্কেট থেকে একটি কালো লাগেজ কিনে আনে। লাগেজের ভিতরে সৌরভের বডি, 2 পায়ের উরু এবং শপিং ব্যাগে সৌরভের খণ্ডিত মাথা, জানালার রক্তমাখা পর্দা, কাঁথা ও গ্লাভস তুলে ফেলা হয়। এরপরে তারা একটা প্রাইভেট কার ভাড়া করে এবং তাদের প্ল্যান ছিল সৌরভের লাশটি তারা যমুনা নদীতে ফেলে দেবে। কিন্তু রাস্তার মধ্যে এত রাতে কার ড্রাইভার যমুনা নদীতে না যেতে চাওয়ায় তাই তারা সুতিয়াখালী নদীর মনতলা ব্রিজের নিচে কালো লাগেজটি ফেলে দেয়। 2 জুন 2024 পুলিশ যখন খণ্ডিত লাশটি উদ্ধার করে সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করে তখন এই খবরটা সৌরভের পরিবারও দেখে। সৌরভকে সারা রাত ফোন দেওয়ার পরও যখন সৌরভের নাম্বার বন্ধ থাকে তখন সৌরভের পরিবার সৌরভের চাচাকে সন্দেহ করতে থাকে, কারণ সৌরভ ও ইভার বিয়ের পর থেকেই সৌরভের চাচা বারবার নানা রকমভাবে হুমকি ধামকি দিয়ে আসছিল। আর সৌরভের মা বাবার সন্দেহ একদম ঠিক হয়। তারা ময়মনসিংহের কোতালি থানায় এসে দেখতে পায় এই খণ্ডিত লাশটি আর কারো ছিল না, এই লাশটি ছিল তাদের সন্তান সৌরভের। আর সিসিটিভি ফুটেজে থাকা ব্যক্তি ছিল সৌরভের চাচা এবং সৌরভের চাচার শালক আসাদুজ্জামান ফারুক।
সৌরভের বাবা সেদিন ময়মনসিংহের কোতালি থানায় সৌরভের চাচা এবং সৌরভের চাচার শালক এবং এছাড়াও অজ্ঞাতনামা আরও কয়েকজনের নামে সৌরভ হত্যার মামলা দিয়ে আসে। এইবার পুলিশ তাদের বিভিন্ন চৌকাশ টিম নিয়ে সৌরভের চাচা এবং সৌরভের চাচার শালককে ধরার জন্য অভিযানে নামে। বারবারই তারা অবস্থান পরিবর্তন করছিল। প্রথমে সৌরভের চাচা সিরাজগঞ্জের তারাস থানার এলাকায় এক কলিগের বাসায় গিয়ে ওঠে। সেখানে সে দুপুরের খাবার খায়, কিন্তু খবরে তার নাম দেখতে পাওয়ায় সেখান থেকে সে পালিয়ে যায়। আর ঠিক এরই অপরদিকে সৌরভের চাচার শালক আসাদুজ্জামান ফারুককে তেজগাঁও কলেজ হোস্টেল থেকে উদ্ধার করেন পুলিশ। তিনি পুলিশকে তথ্য দেয় বাংলাদেশের শেষ সীমান্ত হালুয়াঘাট এলাকার একটি বাড়িতে অবস্থান করছে সৌরভের চাচা। পুলিশ ও ডিবির চৌকস টিম সৌরভের চাচাকে ওই বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এইদিকে সৌরভকে গুম করার কাজে ব্যবহৃত কার এবং কার ড্রাইভারকে ঢাকা থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন পুলিশ। তাদেরকে থানায় আনার পর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে গিয়ে তারা স্বীকার করে নেয় তারাই সৌরভকে হত্যা করেছে। বর্তমানে এই হত্যার রায় এখনও প্রকাশ হয়নি, হত্যাকারীরা এখনও পুলিশের হেফাজতে আছে। আমরা সবাই চাইব সৌরভ যেন ন্যায্য বিচার পায়। তো এই ছিল আজকের কেস। এরপর তোমরা কোন কেস নিয়ে ভিডিও দেখতে চাও সেটা তোমরা কমেন্টস করে জানাও। তো খুব শীঘ্রই দেখা হবে এরকম একটি নতুন কেস নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সতর্ক থাকো এবং আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।